নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো কিন্তু কমেন্ট করছো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো, গল্প ভালো লাগলে আমাদের জানাও এবং তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প লেখিকা দইতা দামের কলমে রক্তখাগি বটি। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি মেঘ। শুনতে থাকো আজকের গল্প। বিপিন এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কই কেউ কেউ তো ওদিকে নেই। তাহলে গাটা এমন ছমছম করছে কেন? হ্যাঁ, এই দূর, যত সব ফালতু জিনিসপত্র নিয়ে এত ভাবলে। বিড়বিড়িয়ে বলে ট্যাঁকে গুজে রাখা একটা বিড়ি বার করলো জ্বালানোর জন্য। আর ডেসলাইটটা কোথায় গেল? দূর দূর, এই ঘরে যদি একটা জিনিস পড়ে। আরে এত অন্ধকার কেন? সত্যি খুব অন্ধকার। লম্বটা আজ জ্বলেনি বোধ হয়, ভাবল বিপিন। আন্দাজে অভ্যেস বসে দেশলাই ঘষে জ্বালালো বিড়িটা। সেই আগুনের অল্প আলোয় দেখতে পেল সে খানিক আগেও যে বিজলিবাতি জ্বলছিল, কিন্তু তা কখন যেন নিভে গেছে। এখন এই ঠোঁটে ধরা বিড়ির আলোয় সে দেখল পরিষ্কার সামনে দাঁড়িয়ে আঙুরবালা, ঠিক সেভাবে যেভাবে তাকে বিপিন, তার সারা শরীরে অসংখ্য কোপানোর দাগ। রক্ত তাকে ঝর্ণার মতো ধুইয়ে দিচ্ছে। কালো চুল লাল হয়ে গেছে, কিন্তু তার চোখ দুটো আগের মতোই বড় বড় পাতায় ঢাকা। এক পা করে আঙুর এগোচ্ছে বিপিনের দিকে, আর বিপিন সরে সরে যাচ্ছে তার নাগাল থেকে। শোনো, এত কম পয়সায় আর সংসার চালানো যাচ্ছে না। হ্যাঁ, চালানো যাবে কি করে? রাজার বেটি তো তুই। ফি হপ্তায় নতুন শাড়ি, চুলের তেল, বায়োস্কোপের টিকিট এইসব কিনতে গেলে সংসার আর চলবে কি করে? বলি, তুমি আমায় বায়োস্কোপ দেখার খোঁটা দিচ্ছ? কটা বায়োস্কোপ দেখিয়েছো তুমি আমায়? মিথ্যে জাহাজ। বিয়ের পর দুবারের বেশি একবারও তো বাইরে আমাকে বেড়াতেও নিয়ে যাওনি। অথচ ফি হপ্তায় আমি নাকি বায়োস্কোপ দেখছি। শোন, আমি নিয়ে যাইনি তো কি হয়েছে? হ্যাঁ, তোর কি আর যাওয়া হয়নি? কি মনে করিস আমি কিছু বুঝি না, তাই তো? বাজারে গিয়ে মাছ আর বটি নিয়ে বসি বলে এইদিকে কোনো খবর রাখি না। আমি না থাকলে ওই ছোকরাটা ঝুকঝুক করে কেন, সেগুলো কি আমি বুঝি না ভেবেছিস? তক্ত বসে নিচে ওই নতুন শাড়িগুলো কোত্থেকে এলো তা কি আমার জানতে বাকি আছে? দুহাতে কলমি শাকের গোছা ধরে বঁটিতে কাটছিল আঙুর। বিপিনের কথাটা শুনে হাত কেটে গেল তার। কি, তুমি বিছানা তুলে দেখেছো? হ্যাঁ, দেখেছি তো। নিজের ঘরে কোথায় কি আছে দেখলে দোষ কি রে? হ্যাঁ, দোষ কি? ঘরে যেন কত আছে, একটা বাস্ক পর্যন্তও নেই যে কাপড় চোপড় সেখানে রাখবো। সেও রাখতে হয় বিছানার তলায়। ঘর দেখাচ্ছে। ও এখন আমার ঘরে আর কিছু নেই। আর যখন দপারা আধা বিধবা লগ্নভ্রষ্টা হয়ে মরতে বসেছিলি, তখন মনে পড়েনি এসব কথা, তাই না? হ্যাঁ, তখন তো এই ঘর খুব ভালো লেগেছিল। কেন? কারণ তখন এই ঘর ছাড়া আর তো কোনো গতি ছিল না। বিয়েটা তো আর তোমায় আমি সেঁধে করিনি। বড় মেশো না হয় নেহা তত করে বলল তাই, নয়তো আমি নদীতে ডুবেই মরতুম। মা গো, থাক, তুই নাকি মরতিস? মেয়ে মানুষের নামে কলঙ্ক রে তুই। এখন আর মেলা ফ্যাচ করিস না, যা। যেভাবে শাড়ি বায়োস্কোপ চালাচ্ছিস সেভাবেই চালিয়ে যা। ও, তুমি তাহলে বলছো আমার অন্য লোক ধরা আছে? বলতে হবে কেন, তুই জানিস না? বড় বড় চোখে আঙুর তাকালো। হ্যাঁ, সে জানে। আরো অনেকেই যে জানে তাও তার অজানা নেই।
কিন্তু তাও সামনাসামনি এই প্রথম তাকে বিপিন এইসব কথা বলছে। আঙুরের চেয়ে বিপিনের বয়স প্রায় 1 গুণ বেশি। তবে বিপিন মানুষটা মন্দ নয়, খুব খাটতে পারে, জেলে সে। মাছ ধরা, বাজারে গিয়ে বেচা সবই করে একা হাতে। সুখেই রাখতে চেয়েছিল আঙুরকে, কিন্তু আঙুরের এত সুখ সহ্য হয়নি। বিপিনের বাজারে দেনা আছে, এটাই তার দোষ। সারা জীবন সুদখোরের গদিতেই তার সব মুনাফা চলে যায়। কি করে যে দেনা হয় তা বিপিন নিজেই ভেবে পায় না। সেইবার ভাইয়ের অসুখ হলো, সে অনেক টাকা ধার নিল। সেই দেনা সুদদেই গ্রামে বন্যা হয়ে ভেসে গেল ঘরবাড়ি। নতুন করে ঘর তুলল, তাও দেনারই টাকাতে। এই করে করে সে চিরকালই ভিখারি রয়ে গেল। আর এরই মধ্যে আঙুর এলো। আঙুর বিপিনের চেনা এক ব্যাপারী শালীর মেয়ে। আঙুর মেয়েটার কেউ নেই। নগেন খুঁজে এনে একটা আধবুড়ো মাতালের সঙ্গে বিয়ে দিয়েছিল আঙুরের। মেয়েটা সুন্দরী, তার উপর যুবতী। বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রাখা বিপজ্জনক। কিন্তু বর সময় মতো এলো না, লগ্ন চলে যায়। তাকে খুঁজে আনার জন্য লোক পাঠানো হয়। লোক ফিরে এসে বলে বরের ভেদ বমি হচ্ছে। সকাল থেকে নাকি উপোস করেছিল, কিন্তু বিকেল হতেই নেশার টানে বোতল নিয়ে বসেছে। খালি পেটে মদ পড়ে সে এখন যায় যায় অবস্থা। কিছুতেই বিয়ে করতে আসতে পারবে না সে। এদিকে কিছু না থাকা একটা অনাথ মেয়ের দায়িত্ব সহজে কেউ নিতেও চায় না। তখন নগেন ধরে বিপিনকে। বিপিন খুব বিপদে পড়ে বলে, হ্যাঁ, আরে সে কি আশ্চর্য! আমি আমি বিয়ে করব কি করে? আরে আমার তো চাল নেই, চুলো নেই, কিছুই নেই। বাড়িঘর, এমনকি মাছ ধরার যে জালটা যেটা আমি ব্যবহার করি, ওইটা পর্যন্ত ওই দোকানে পাওনা করা আছে। মানে আমি কোন ভরসায় বিয়ে করবো বলো দেখি খগেনদা? নগেন তখন বিপিনের হাত দুটো ধরে বলে, আহা, শুনুনি তুমি, স্ত্রী ভাগ্যে ধন। দেখো আঙুর বড় ভালো মেয়ে, দেখছো না কেমন লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। ও তোমার ঘরে গেলেই দেখবে তোমার জালে সোনার মাছ এসে খাই মারবে, ওই রূপকথার গল্পে যেমন হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে যা ভালো বোঝো করো। তবে তোমাদের মেয়ে যদি বিয়ের পরে নালিশ করে, তখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না। কিচ্ছু নালিশ করবে না, তুমি ওকে ঠিকে ঝিয়ের মতো নিয়ে যাও। সিঁদুরদান হয়ে গেল। বাসর ঘরে আঙুর একা। নাটক করে এখানে আর রাত জাগতে বসেনি কেউ। সবাই ক্লান্ত। মেয়েদের কাজ আছে, আর ছেলেদের বাকি বোতলগুলো সাবার করা। এই নিয়ে সবাই যে যার মতো চলে গেছে। এদের বাড়ি বিজলি বাতি আছে। বিপিনের গ্রামেও বিজলি এসেছে, কিন্তু সে তার ঘরে আনতে পারেনি। সেখানে টিম টিম করে তেলের বাতি জ্বলে। যাই হোক, এখন সে নতুন জামাই। গুড়ে মালার গন্ধ, বউয়ের গায়ের নতুন শাড়ির খসখসে শব্দ, হলুদ আলোয় নতুন বউয়ের কপালে চন্দনের কাজ। বিপিনের চরিত্রের দোষ কোনো দিনও ছিল না, তবুও সে পুরুষ বটে। বিকেলবেলায় ভোরের ফুল পেয়ে মনটা অল্প উড়ু উড়ু করল ঠিকই। সে একটু হেসে বলল, বলি, তোমার আমায় মনে ধরেছে তো? হ্যাঁ, মানে তেমন কিছু নয় আর কি, আমার তো কিছু নেই। এবার তুমি সুন্দরী, তোমার অল্প বয়স, তাই জিজ্ঞেস করছি আর কি। আঙুর শুধু সুন্দর নয়, সে সুযোগ বিলাসীও বটে। সাধে কি আর তার এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা হয়েছে? হলই বা বয়স বেশি, তবুও তো তার বর। তাই প্রথম এমন খোলাখুলি ভাবে সে কোনো পুরুষ মানুষের কাছাকাছি আসতে পারল। এর আগে যতবারই কারোর কাছাকাছি আসতে গেছে, ততবারই লুকিয়ে চুরিয়ে। কখনো বাঁশঝাড়ের মশার কামড়, কখনো বা অন্ধকার পোড়োবাড়ির ভেতরে আরশোলা, ব্যাঙ, ইঁদুরের বিরক্ত।
এই প্রথম একটা সাজানো গোছানো ঘরে নতুন চাদর পাতা তক্তাপোষে বসে আছে সে। একজন পুরুষ মানুষের কোল ঘেঁষেই রয়েছে সে। উত্তেজনা তারও কম নয়। লাল রং মাখা ঠোঁটে লজ্জা লজ্জা হাসি হেসে আঙুর বলল, ধ্যাত, আমার মনে ধরলেই তো হলো না, আমাকেও তো মনে ধরতে হবে। আমারও তো কেউ নেই, কিচ্ছু নেই। আহা, এমন করে বলিস কেন রে বউ? আমি তো আছি। হ্যাঁ জানি আমি গরিব, কিন্তু দেখিস আমি তোকে সুখে রাখবো। বলে বিপিন কাছে টেনে নেয় আঙুরকে। আঙুর বাধা দেয় না, সে স্বচ্ছন্দেই সরে আসে আরো। তারপর বেশ কয়েকটা দিন ভালোই কেটেছে তাদের। অভাব অনটনের মধ্যেও বিপিন আরও ধার দেনা করেছে। প্রথম প্রথম বউকে সুগন্ধি এসেন্স, বেশ দামি কোম্পানির আলতা সিঁদুর, এমনকি বেশ দামি একখানা জামদানি শাড়িও গিফট করেছিল। বলেছিল, আর আর কয়টা দিন যাক বউ, তারপর তোকে একটা জোড়া ময়ূরের কাঁটা কিনে দেবো, দেখিস খোঁপায় গেঁথে রাখবি। দুটো কাঁটা, মনে হবে যেন তোর মাথায় দুটো ময়ূর একেবারে এইরকম মুখোমুখি বসে আছে। রক্ষে করো বাপু, আমার মাথায় আর ময়ূর বসিয়ে কাজ নেই। আমি নিজেই একটু ঘুরতে বেড়াতে পারি না? সারাদিন এই সংসারের ঘরকন্না করতে করতেই আর সারা রাত আরেক হাঙ্গামা। আমার কিছু চাই না, তুমি দেনাপত্র শোধ করো, তাহলেই হবে। বিপিন মনে মনে খুশি হয়। আহা, কি ভাগ্যই না তার! স্ত্রী ভাগ্যে ধন বটে না, আয় উন্নতি বাড়েনি, কিন্তু বউটা কত ভালো। গয়না চায় না, স্বামীর উন্নতি চায়। কিন্তু মুশকিল হচ্ছে, আঙুরের চাওয়া মেটাতে পারে না বিপিন। যতই হোক, তার বেলা তো পড়ে এসেছে। মনে মনে বেশ কুঁকড়ে থাকে বিপিন। এক একটা রাত বড় চাপা গঞ্জনা নিয়ে আসে। আঙুরের যৌবন ভরা নদীর মতো, সে যখন তখন জোয়ার চায়। কিন্তু বিপিন পাল ছেঁড়া ডিঙি নৌকো, পাল্লা দিয়ে চলবে কি করে? আঙুর কিন্তু রাগ করে না, বলে, আজ থাক, তুমি ঘুমিয়ে পড়ো। আজকে আর কষ্ট করতে হবে না। বিপিন ভাবে, সত্যি তার ভাগ্যটা কত ভালো, বউটা কত বোঝে তাকে। শুধু সেই বউটাকে সে খুশি করতে পারছে না। কিন্তু খুব একটা বেশি দিন আঙুরের প্রতি এমন ধারণা থাকলো না বিপিনের। সে ভোরে উঠে মাছ ধরতে যায়, তারপর মোটামুটি গোছগাছ করে রওনা দেয় বাজারে। ঘরে ফিরে একেবারে সন্ধে গড়িয়ে যেতে। এতগুলো ঘন্টা ধরে আঙুর ঘরে একাই থাকে। এমনিতেই তাদের বসত বাড়ি একটু নিম্ন শ্রেণীতে। এখানে হয় জেলে, না হলে চাষা ভূষর বাস। প্রত্যেকটা ঘরেই চুলোচুলি কামড়াকামড়ি লেগেই আছে। রাতের বেলা বউ মানুষগুলোর চিলচিৎকার আর তাদের স্বামীদের মাতাল হয়ে অকথ্য গালিগালাজ সবই শুনতে পাওয়া যায়। কচি কচি ছেলেমেয়েরা এইসব দেখে ভয় কেঁদে ওঠে। রাস্তায় শিয়াল কুকুর পাল্লা দিয়ে চেঁচামেচি করে। সারা রাত এমন করে ভোর রাতে এলাকাটা ঠান্ডা হয়। সারাদিন আবার যে যার কাজে ব্যস্ত। পরের ঘরে উঁকি দেওয়ার সময় নেই কারোর। আর এই সুযোগেই অক্ষয় আসে আঙুরের কাছে। অক্ষয় কাছেই থাকে, তবে এই পাড়ায় নয়, পাশের গ্রামে একটা বেশ বড় মণিহারি দোকান আছে তার। সেখানে কত কি কিনতে পাওয়া যায়, সব মেয়েদের জিনিস। মেয়েদের জিনিস বেচে বেচে তাদের বেশ ভালো চিনে ফেলেছে অক্ষয়। এইভাবে চেনাও হয়েছে আঙুরের সঙ্গে। আঙুর ভারী সাজতে ভালোবাসে। বিপিন তাকে দুটো একটা পয়সা দেয় হাতে। সেই সব জমিয়ে 7-8টা টাকা হতেই আঙুর গন্ধ সাবান আর নখ পালিশ কিনতে যায়। দোকান একটা আছে কাছে,
সেটা সে জানত। তাড়াতাড়ি অক্ষয় সোজা হয়ে বসে। তার খরিদ্দারদের সে চেনে, এই গ্রামেই তারা থাকে, মুখ চেনা। কিন্তু আজ যে এলো সে তো আগে কখনো আসেনি। শীতিতে সিঁদুর, গায়ে একখানা পাতলা সিল্কের কাপড়, কাপড়ের রংটা টকটকে লাল। ফর্সা মেয়ের গায়ে কাপড়টা বেশ মানিয়েছে। বলছিলুম, এখানে নখ পালিশের কত দাম? গলাটা শুনে অক্ষয় মোহিত হয়ে যায়। কি হলো, নখ পালিশ পাওয়া যায় না এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, পাওয়া যায়, পাওয়া যায় বই কি। এই তো সব সাজানো আছে। সামনে একটা চিনে মাটির বড় থালায় ছোট বড় কাঁচের শিশি। আঙুর দুপা এগিয়ে আসে। অক্ষয় বলে, তোমায় একটা বসার জায়গা দিই। আঙুর মোড়ায় বসে। তারপর বলে, কত রঙের নখ পালিশ, ইচ্ছা করছে সব কিনে নিয়ে যাই, কিন্তু কিন্তু কিসের? আরে নাও না, কোনো অসুবিধা নেই, নাও। দূর, আমার কাছে কি অত পয়সা আছে? মোটে 8টা টাকা নিয়ে এসেছি, সাবান নখ পালিশ সব কিনতে হবে। সাবান শুনে অক্ষয় ভালো করে দেখে নেয় আরেকবার। এত টুকটুকে রঙে আবার সাবানের কি দরকার? এই সময় একটু ঝুঁকে আঙুর একটা নখ পালিশের শিশি নেয়। অনেক সময় কাঁচের উপর দিয়ে একরকম রং লাগে বটে, কিন্তু ভিতরে হয় অন্যরকম। আগে অনেকবার ঠকেছে সে, তাই এবার সে খুলে দেখে নিতে চায়। আর ঠিক তখনই খসে পড়ে তার আঁচলটা। সিল্কের শাড়ি অন্তর্বাসের ওপর আলগাই ঝোলানো ছিল, এখন একটু নিচু হতেই সেটা পড়ে গেল। এক ঝলকের জন্য আঙুরের আঁচল সরে যাওয়ায় তার শারীরিক কাঠামোটা দুচোখ ভরে দেখে নিল অক্ষয়। শাড়ির মতোই গোপন বসনটিও কাক চক্ষু। লাস্যময়ী শরীরটাকে দখল করে বসে আছে সেটা। যৌবনের মাত্রা ছাড়া বাড়াবাড়ি, আঁটো করেও তাদের বশে রাখা যাচ্ছে না। দুটুকরো কামনা যেন গলা বাড়িয়ে তাদের চাহিদা ঘোষণা করছে। পিছল পুকুরের ঘাটের মতো পা হরকানো গায়ের রং পিছলে পড়ছে শরীর বেয়ে। পেটের মতোই সমান সরু কোমর। এইসব দেখে চোখ দাঁড়িয়ে যাচ্ছে অক্ষয়, তবে দেখাটা একতরফা হচ্ছে না। অক্ষয়েরও বয়স কম, শ্যামলা মাজা গায়ের রং, মাখনের মতো হাত পা, মাথার চুল আঁচড়ানো, বাহারি ফতুয়া আর রঙিন পাজামা, গলায় সোনার হার আছে, মানে পয়সাওয়ালা লোক। আঙুর ঠিক করল কাপড়টা, তবে সেও ইঙ্গিত পেয়েছে ওদিক থেকে। অক্ষয় বলল, এই রংটা তোমায় খুব মানাবে। কত দাম এটার? 20 টাকা। তাহলে আর কি হবে। থকাস করে শিশিটা আবার বসিয়ে দিল আঙুর। অক্ষয় হাতে তুলে নিয়ে আঙুরের হাতে সেটা গুঁজে দিতে দিতে বলল, 50 টাকার জিনিসও আছে আমার কাছে, তোমায় দিতেই পারি। তুমি এটা নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো এত পয়সা নেই। আরে তোমার ঘরে তো আছে নিশ্চয়ই। আঙুরের কেমন যেন মনে হলো, বাবা এরই মধ্যে লোকটা তার ঘরে যেতে চাইছে। হ্যাঁ, না মানে ঘর কোথায় তোমার? ওই ওই জেলে পাড়ায়। তা ঘরে কে কে আছে? কেউ নেই, আমি একাই থাকি। তোমার স্বামী? সে তো বাজারে গিয়ে পড়ে থাকে, সকালে যায় সন্ধ্যের পরে আসে। ও হো হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি আমার বাকি টাকাটা তোমার ঘরে গিয়েই নিয়ে আসবো খন। আচ্ছা, আমার নাম আঙুর। জিজ্ঞাসা না করতেও আঙুর নাম বলে উঠল। অক্ষয় ভাবল নামটা ঠিকই হয়েছে, আঙুরই বটে।
একেবারে মিষ্টির রসে ভরপুর পাকা আঙুর ফলটি। নতুন নখপালিশ নখে পরে ফুঁ দিয়ে শুকনো করছিল আঙুর। সন্ধে হয়ে গেছে। জাল, ছিপ, বঁটি, ডেচকি সব দাওয়ায় নামিয়ে রাখতে রাখতে হাঁক পারল বিপিন। আরে কি রে, কোথায় গেলি? শিগগির আয় রে, ওই আলোটা নিয়ে আয়। মা, কি অন্ধকার রে ছাঁচতলাটা। আমি এখন যেতে পারবো না, হাতে নখ পালিশ পড়েছি, ঘেঁটে যাবে। এইগুলো না তোর খুব খারাপ, জানিস তো। বাইরে থেকে একটা মানুষ এলো, তাকে কোথায় একটু আলো দেখাবি, তা না। অত যদি তোমার আলোর দরকার তবে বিজলি বাতি করো না কেন? আমি পারবো না এখন। বিপিনের রাগ হয়। প্রথম চটকার মধু এখন আর অত মিঠে নেই, মাঝে মধ্যে তেঁতো বেরিয়ে পড়ে। তবু কত সাধের বউ তার, মুখের ওপর কিছু বলতে পারে না, যেমন এখন বলতে পারল না। অন্ধকারে বটিটা নামিয়ে রাখতে গিয়ে ভুল করে তার চকচকে ধারের জায়গাটাতেই আঙুল রেখে ফেলেছিল বিপিন। আহ আহ, এটা একটা আঁশ বটি। প্রতিদিন যে কতগুলো মাছ কাটা হয়, কত রক্ত খায় এই বটি, তার কোনো ঠিক নেই। এখন বুঝি মাছের রক্তে অরুচি হয়ে মানুষের রক্ত খেতে ইচ্ছে করলো রাক্ষসী বটির। ভ্যাচ করে 3টে আঙুল একেবারে কেটে গেল। কুঁকিয়ে উঠল বিপিন। আঙুর কিন্তু উঠে এলো না। সেখান থেকেই বলল, আরে কি হলো, হোঁচট খেলে নাকি? দিন রাত তো একই রাস্তা দিয়ে আসছো যাচ্ছ, আবার হোঁচট খাবার কি আছে? ঢং। আহ, ওরে ওরে, আমার আঙুল থেকে রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। আর তুই হাত কেটেছ? কি সর্বনাশ! তাহলে কালকে মাছ ধরতে যাবে কি করে? এমনি তো সিদ্ধ ভাত জোটে না রোজ, কালকে বোধহয় উপোস করে থাকতে হবে। বুকে বড় আঘাত পেল বিপিন। এই কথার এই উত্তর সে আর শোক করল না। নিজেই গিয়ে কুয়োতলা থেকে রক্ত ধুয়ে এলো। তারপর ঘরে ঢুকে বলল, একটা 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 পট্টি দে একটা, বাঁধতে হবে তো, রক্ত বন্ধ হচ্ছে না যে। আঙুর একটা পুরনো শাড়ি ছেঁড়া খানিকটা দিল। আরে আরে, আমি কি এক হাতে বাঁধতে পারবো নাকি? তুই বেঁধে দে। আঙুর আগে ডান হাতের আঙুল দিয়ে বাঁ হাতের আঙুলের নখের রঙগুলো ছুঁয়ে দেখল শুকিয়েছে কিনা। তারপর শুকিয়েছে দেখে এগিয়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি না দিলে আর কে দেবে? কারোর তো আর মরণ দশা হয়নি যে তোমার দাসী বাতিকিরি করতে যাবে। দাও, হাত দাও। বলে বিপিনের ডান হাতের কাটা আঙুলে পট্টি বেঁধে দিল। রাতে বিপিন বাঁ হাতে ভাত খেল। খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু বউকে কিছু বলল না। সে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল এক সময়। আঙুরের চোখে কিন্তু ঘুম নেই। আহা, কি বায়োস্কোপ! জীবনটা কেন এমন হয় না? কেমন নায়ক নায়িকা হাতে হাত রেখে নেচে নেচে গান করে, কত সুখে থাকে। আর এই এক হয়েছে আমার কপাল, একটা বুড়ো মাছওয়ালা ভিখারি, তারই সেবা করতে হয়। তবে অক্ষয় ছেলেটা বেশ, তার হাতগুলো কেমন মেয়ে মানুষের মতো নরম নরম। বোঝা যায় কোনো দিন কোনো কড়া কাজ করতে হয়নি ওকে। বড়লোকের ছেলে, অভাব তো কিছুই নেই। আচ্ছা, ওর সঙ্গে কেন বিয়েটা হলো না আমার? মেশো মাতাল পেল, ভিখারি পেল, অথচ এত রকম একটা দোকানই পেল না। সে দীর্ঘশ্বাস ফেলল। যাকে, যা হয়েছে ভালোই হয়েছে। অক্ষয় এমনি মানুষটা ভালো, অনেক দেয়, কিন্তু বড্ড গাজোয়ারিও করে। একটু আধটু ঠিক আছে, রোজ যদি অমন হতো তবে আঙুল পেরে উঠত না। এই তো হলো, আবার কেন? উফ, আমি আর পারবো না। ওহ,
তোমার যা জোর, এবার যে আমি কেন, মজা হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু খুব লেগেওছে। তুমি তো আর মানুষ থাকো না, আছড়ে কামড়ে। হাত দিয়ে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেখায় আঙুর। তখনই অক্ষয় তার হাতে একটা জিনিস দিয়ে বলে, দেখো তো রংটা কেমন। গোলাপ ফুলের পাপড়ির মতো রঙের ঠোঁট পালিশ। আঙুর একবার ঠোঁটে বুলিয়ে বলে, আহ কি সুন্দর গন্ধ। সেরে উঠেছে, বেশ সেরে উঠেছে। কত সাবধানে থাকতে হয় আঙুরকে, সাধে কি আর সে রং মাখে? বলা তো যায় না, বুড়ো হোক আর যাই হোক, লোকটা যদি দেখে বুঝতে পারে ঠোঁটে কাটার দাগ, তাহলে কি সাফাই দেবে আঙুর? অক্ষয়কে তেমন তেমন সময় ঠেকিয়েই রাখা যায় না, বড্ড নিষ্ঠুর সে। তবু আঙুরের পিছনে জলের মতো টাকা উড়ায় বলে আঙুর তাকে বেশ তোয়াজ করেই চলে। কিন্তু খুব বেশি দিন অক্ষয়ের কপালে এই তোয়াজ সইল না। সেখানে ভাগ বসাতে এলো গদাধর। কেন কে জানে ঠাঠা রোদে এ পথ দিয়ে যেতে যেতে গদাধর স্বর্ণকার এসে জেলের ঘরের দরজায় কড়া নাড়ল। আঙুর তো পরপুরুষের ডাকে সাড়া দেওয়ার জন্য এক পা বাড়িয়েই থাকে সবসময়। হাসি মুখে এসে দরজা খুলে দাঁড়ায়, সারা শরীর দুলিয়ে। খানিকক্ষণ তাকে দেখে শ্যাকরা বলল, বলছিলাম একটু জল পাওয়া যাবে, বড় তেষ্টা পেয়েছে। কেন যাবে না, ভিতরে এসো, আমি দিচ্ছি। শ্যাকরা ঘরে গিয়ে বসে। আঙুর তাকে খানিকটা চিনি আর এক গ্লাস জল এনে খেতে দেয়। ঘরের এদিক ওদিক দেখতে দেখতে শ্যাকরা বলে, আহা, বর্ষায় নিশ্চয়ই ঘরে জল পড়ে। চালটা তো ভাঙা, উত্তরে হাওয়া দেয়, জানলার কপাটগুলোও তো ভাঙা ভাঙা। শীতে খুব কষ্ট হয় না? আঙুর বলে, আর কি হবে, যেমন হাতে এসে পড়েছি এমন করেই চলছে। স্বর্ণকার তাকে ভালো করে দেখতে দেখতে এবার বলে, তোমার গলায় বুটি হার ভালো মানাবে। সে কি, সে তো অনেক দামি জিনিস। হ্যাঁ, দামি তো বটেই, তবে সোনার না, সোনার জল করাও পাওয়া যায়। আমি তোমায় বানিয়ে দেব, কিন্তু মাপটা লাগবে যে। আঙুর তাড়াতাড়ি এগিয়ে এসে শ্যাকরার গা ঘেঁষে দাঁড়ায়। ভাঙা চাল দিয়ে রোদ এসে ঢুকছে ঘরে। আঙুরের মসৃণ গলায় 4-5 রকমের পাথরের আংটি পরা ভারী ভারী হাত বোলাতে বোলাতে গদাধর শ্যাকরা মাপ নিচ্ছে, ঘাড় থেকে শুরু করে বুক পর্যন্ত। আঙুর একটু শিউরে উঠে শরীরটা ঝাঁকিয়ে নিল। এই এত দূর লম্বা হবে, আমি বানিয়ে আনবো, হ্যাঁ কেমন? আঙুর একটু হেসে সব ঝামেলা সরিয়ে খোলা মাঠ হয়ে যায় এবার। শ্যাকরা বলে কথা, হাতে রাখতে হবে তো। নিটোল স্তনজোড়া শ্যাকরার লোভ বাড়িয়ে দেয়। ঘর বয়ে যখন সৌভাগ্য এসেছে, তখন আর সবুর করে কে? নতুন হাতের আদর খেতে খেতে আঙুর বলে, দেখো বেশি ভারী হয় না যেন হাতটা, আমার বইতে খুব কষ্ট হবে। সেই শুরু সোনার জল করা বুটিহার, বাউটি, টিকলি সব হলো। একদিন তখন শীতকাল, দুপুর থাকতে শ্যাকরা এসেছে। তাকে এক বাটি গুড়ের চা করে দিয়ে আঙুর এসে গায়ে গা ঠেকিয়ে গরম হয়ে বসল। তারপর বলল, ধুর, সব গয়না নকল, একটাও আসল সোনার গয়না নেই। তবে আর তোমার সঙ্গে ভাব করে আমার লাভটা কি হলো? গদাধর শালের ভেতর দিয়ে হাত বাড়িয়ে আঙুরের একটা ঠান্ডা হাত চেপে ধরে বলল, আহা, লাভ লোকসানের কথা বলো না।
যেই জিনিসগুলো তোমায় দিচ্ছি নকল হলেও সেগুলোর দাম আছে। আর আমি তো তোমার ঘরের মানুষ নই যে হিরে জহরতে তোমাকে মুড়ে রাখবো। যতটা পারি ততটা করি, এমন করে কথা শুনিও না। আঙুর আহ্লাদি হয়ে বলল, আমার এখানে সোনার নাকছাবি করে দিতে হবে, না হলে আমার আর ভালো লাগে না। শ্যাকরা হাত ছেড়ে দিয়ে এবার আঙুরকে চেপে ধরে বলল, পরের বার নিয়ে আসবো। মেনকামতি নাকছাবি উঠেছে এখন, অনেকটা নতের মতো দেখতে, খুব মানাবে তোমায়। ও তাই? তুমি আমার কথা ভেবেই রেখেছিলে? ভাবতে হয় যে, সে আর বুঝছে কে। গদাধর আরও একটু শক্ত হলো। এমন করেই কেটে যাচ্ছিল দিনগুলো। ওদিকে অক্ষয়, এদিকে গদাধর, দুজনকেই সামলায় আঙুর। আর মাঝখানে এঁটো কাটা যা থাকে তাই এসে জোটে বিপিনের কপালে। কিন্তু এ চালাকি সইল না বেশি দিন। চৈত্র মাসের শেষ, ভালোই গরম পড়ে গেছে। বিপিন একটু তাড়াতাড়ি ফিরে এসেছে আজ। দুপুরে বাজারে এক ব্যাপারী সেখানে হার্ট ফেল করে মারা গেল। ভেঙে গেল বাজার, সবাই ফেরার পথ ধরেছে। বিপিন না বিক্রি হওয়া কিছু মাছ নিয়ে হেঁটে যাচ্ছে। প্রথমেই ঘরে যাবে একবার, বঁটি জাল সব নামিয়ে রেখে একবার যাবে এখানকার মাছের আড়তটায়। এই মাছগুলো বরফ দিয়ে রাখতে হবে, কাল সকালে যদি বেচা যায়। তবে এখন সে আগে ঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল খাবে। ওহ, বুকটা ফেটে যাচ্ছে তেষ্টায়। কিন্তু এ কি কাণ্ড! তার ঘরের খানিক দূরে যে তেমাথার পথটা রয়েছে, সেখানে ওটা কি হচ্ছে? এই 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 শোন, তোকে না চিনতে আমার আর কোনো বাকি নেই, ঠিক আছে? কতর খাগি মেয়ে মানুষ। ও, তুই ওকে চিনিস? এবার আমায় চিনে রাখ। ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ উপড়ে তোরই দোকানে কাজলের বাক্সয় পড়ে রাখবো, বুঝলি? এখন যা এখান থেকে। ওই মেয়ে মানুষের পাল্লায় পড়ে খুব রেলা বেড়েছে না? জানিস না ও কি জিনিস? এতদিন আমায় শুষেছে, এখন তোকে শুষছে। কাজ মিটে গেলেই পিঁপড়ে করে ফেলে দেবে। যখন মিটে যাবে তখন বুঝবো, এখন তুই যা। কেন রে শালা? রাস্তাটা কি তোর বাপের নাকি? কি বাপ তুলে কথা বললি? তবে তোর এত বড় সাহস! তোকে আজকে আমি এইখানেই মেরে পুঁতে দেবো। দেখি দেখি কত বাপের বেটা হয়েছিস। দুটো বেপরোয়া ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাতাহাতি করছে। আর তাদের সামনে একটু দূরে দাঁড়িয়ে একটা বউ। ওমা, এ যে আঙুর! বিপিন তাড়াতাড়ি এগিয়ে আসে। আরে 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 তোমরা মারপিট করছো কেন? আরে কি কি আশ্চর্য! আরে একটা বিপদ হয়ে যাবে তো। আরে এ কি? অক্ষয় চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে ইচ্ছা মতো কিল ঘুষি চালাচ্ছে গদাধর। ওদিকে অক্ষয়ও পড়ে পড়ে মার খাওয়ার লোক নয়, সেও এলোপাথারি হাত চালাচ্ছে। গদাধরের তলপেটে পাথরের মতো লাথি এসে লাগছে, দুহাতে আঁচড়ে রক্ত বার করে দিচ্ছে। গদাধরও ছাড়ছে না, তার চুল টেনে মাথার চামড়া প্রায় ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। আঙুর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে বলা যায়। তার ঠোঁটে হাসি। আহা, কত বড় সুন্দরী সে! তাকে নিয়েই তো কারাকারি করছে ওরা। বিপিন ছাড়াতে যায় দুজনকে। আরে তোমরা তো ভালো ঘরের ছেলে, রাস্তায় রাস্তায় মরে পড়ে থাকবে, ঘরের লোক কাঁদবে তো। এই ছাড়ো 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 ছাড়ো! আরে আরে ওরকম করতে নেই, ওরকম করো না। আরে আরে কেন করছো এমন? আরে আঙ্গুর, তুই ওখানে কি করছিস? এত সেজেছিস কেন? কোথায় যাবি নাকি? বাজারে বাজারে যাবে বলল অক্ষয়। গদাধর তাকে একটা চড় মারতে যাচ্ছিল। বিপিন তার আগেই বলল, এই, তোর লজ্জা করে না মিথ্যে বলতে? তুই ঘরে বউয়ের নামে এইসব কথা বলছিস? অক্ষয় একটু হাসে। তার ঠোঁট ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে সেখান থেকে। রক্তের হাসি হেসে সে বলে, বউ? ঘরের বউ?
বাজারে মেয়ে মানুষের থেকেও অথম। জিজ্ঞেস করো না এই শ্যাকরা হারামজাদাকে। এই বল না, বল, তোর সাথে ও কোথায় যাচ্ছিল বল। কিরে বল, এখন মুখে খই ফুটছে না তো তোর? হ্যাঁ বল। বিপিনের চোখ কপালে উঠে গেছে। গদাধর বলে, যাচ্ছিল তো যাচ্ছিল, তোর তাতে কি? তোর এত জ্বলছে কেন? এই যাচ্ছিল মানে? এই শাঁকড়া, তোমার সাথে আঙ্গুর কোথায় যাচ্ছিল? তোমরা দোকানে যাচ্ছিলে নাকি? এই ওর কিন্তু খুব লোভ, ওই গয়না কাপড় এইসবের প্রতি খুব লোভ কিন্তু ওর। আচ্ছা, ও কি তোমার কাছে গিয়ে কিছু চাইছিল নাকি? মানে আমি আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে বারণ করে দিচ্ছি শাঁকড়া, ওকে ওকে কিন্তু ধার বাকিতে কিচ্ছু দেবে না। আমার কিন্তু এখন খুব হাট টান ভাই, আমি কিন্তু শোধ দিতে পারবো না, মানে এমনি দেনার দায় ডুবে আছি। আরে ধার বাকি টার বাকি কিচ্ছু নয়, ওসব জিনিস তোমার বউ মাগনায় পেতো, মাগনায়। আমার থেকেও পেয়েছে, ওর থেকেও পাচ্ছে। আর ওকে দিয়ে যখন হবে না, তখন আবার অন্য কোনো লোক জোগাড় করবে। ওই তো দেখো না, দেখো নাকে কেমন নাকছাবি পড়েছে। কে দিয়েছে ওটা? হ্যাঁ, এই এই শালা স্যাঁকড়া সুরটা, এই এই শ্যাকরার বাচ্চা দিয়েছে বলে অক্ষয়। অবশেষে উঠে গদাধর অক্ষয়ের কানের ওপর একটা জোরালো চাপড় মারে। বিপিন কিন্তু আর বাধা দেয় না, সে সোজা এসে দাঁড়ায় আঙুরের কাছে। পিছু হেঁটে যাচ্ছিল আবু। ডান হাত দিয়ে তার একটা কান চেপে ধরে তাকে আটকে দেয় বিপিন। বিপিনের সারা গায়ে আষ্টে গন্ধ। সারা বেলা বাজারে বসে মাছ বেচেছে সে। তার চোখ লাল, বুকে পিপাসা, জিভ শুকিয়ে আসছে তেষ্টায়। কিন্তু তার থেকেও বেশি জ্বালা এখন তার মনে। এই নাকছাবিটা আজ কদিন ধরেই লক্ষ্য করছে বিপিন। জিজ্ঞাসা করেছে কয়েকবার। আঙুর একবার ঝাঁঝিয়ে উঠে বলেছিল, আমার আলাপি দিয়েছে। আরো চেপে ধরতে বলেছিল, ওহ, কে আবার দেবে? এটা রং করা, কিনেছি, 2 টাকা দাম। বিপিন চিরকাল মাছের কানকো দেখে আর মাছের গা টিপে বুঝতে পারে মাছটা ভালো নাকি পচে গেছে। সোনার আসল নকল সে তেমন বোঝে না। আর আঙুর পাকা খেলোয়াড়, ইচ্ছে মতো হেসে কেঁদে পুরুষ মানুষকে বশে রাখতে জানে সে। বিপিন আর কিছু বলেনি, কিন্তু এখন এই এই নাকছাবিটা শোনার না? হ্যাঁ, ওই ওই গদাধর শাঁকড়া দিয়েছে। সত্যি কথা বল, সত্যি কথা বল, নয়তো মেরেই ফেলবো একেবারে। আহ, ছাড়ো, কানে লাগছে তো। কান টেনে ছিঁড়ে ফেলে দেবো একেবারে। বল বল, নাকছাবি ও তোকে দিয়েছে তাই তো? হ্যাঁ, আরে ও দেবে না তো আর কে দেবে? ওর নাক থেকে ওটা খুলে নিয়ে গিয়ে যে কোনো শ্যাকরার দোকানে গিয়ে যাচাই করো একবার, দেখবে ওটা সোনাই। আর এই যে এই হারাম জাদাটাই ওকে দিয়েছে, আমার কথাটা মিলিয়ে নিও। এই এই হারাম জাদাটাই দিয়েছে। বলেই অক্ষয় একটা ঘুষি মারল গদাধরের নাকে। নাক ফেটে রক্ত বেরোচ্ছে। গদাধরও ছাড়ল না, দারুণ ধাক্কা মেরে তাকে ফেলে দিল মাটিতে। তারপর তার উপরে নিজে বসে মারপিট চালাচ্ছে। কিন্তু বিপিনের সেই দিকে কোনো হুঁশ নেই। বউকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যাচ্ছে। আঙুর যাবে না, সে চিৎকার করছে, না, যাব না, ছাড়ো আমাকে। একটা জন্ম ভিখারি নিমুরুদে, আটকুড়ো পুরুষ মানুষ, খুব তেজ না? ছাড়ো আমাকে। বিপিন তবুও তাকে ছাড়ছে না। এক হাতে চুলের মুঠি এবং আরেক হাতে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। এই রকম চেঁচামেচি শুনে ভর দুপুরবেলা পাড়ার সব লোক ছুটে এসেছে রাস্তার মাঝখানে। আরে এ কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ বলি, হলো কি? আরে কেউ কিছু বল না, অমন করে মারছে কেন বউটাকে? আঙুর কেঁদে বলে, তোমরাই দেখো, আজ বুড়ো লোকটার কেমন মাথা খারাপ হয়ে গেছে। আমার সঙ্গে সারাক্ষণ এরকম করে। আমি আর থাকবো না এখানে, আমি আর থাকবো না এখানে, আমি চলে যাব। তাই তো বউটাকে অমন করে কেউ কষ্ট দেয়? ছাড়ো ছাড়ো বলছে বিপিন, ছেড়ে দাও এক্ষুনি। আঙুরকে ছেড়ে দেয় বিপিন। এতটা রেগে গেছে যে তারা নিজের ওপর কোনো লাগাম নেই।
সামনে এসে পড়া লোকগুলোকে এলো পাথারি কিল ঘুষি চর চিল্লিয়ে দিচ্ছে। আঙুর পালিয়ে যাওয়ার পথ পেয়ে আর দাঁড়ায়নি, সে পালাচ্ছে। না না, ঘরের দিকে নয়, দূরে চলে যাচ্ছে সে। একটু আগে যে পথ দিয়ে দুটো লোক ভুল সময়ে একই সঙ্গে এসে পড়েছিল আঙুরের কাছে, সেই পথ দিয়েই যাবে। রাস্তার একপাশে মাটিতে কখনো বসে কখনো শুয়ে কামড়াকামড়ি করছে আঙুরের দুই মক্কেল, অক্ষয় আর গদাধর। আঙুর তাদের পাশ কাটিয়ে ছুটে পালাচ্ছে। দাঁড়া দাঁড়া, আজ আমি তো সব লীলা খেলা শেষ করছি, দাঁড়া বলে পাগলা ষাঁড়ের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আঙুরের সামনে এসে দাঁড়ায় বিপিন। তার চোখ মুখ দিয়ে যেন আগুন গলে গলে পড়ছে। এমনই হয়, ঠান্ডা মানুষ যখন রেগে যায় আর সেই রাগের যদি কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকে, তবে সেই রাগ সর্বগ্রাসী হয়। ছাড়ো ছাড়ো, আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব, আমি আর থাকবো না তোমার কাছে। কিন্তু কিন্তু তুমি এমন করো না। কথা জড়িয়ে যাচ্ছে আঙুরের। সে এখন বুঝতে পারছে তার পালাবার কোনো উপায় নেই। সামনে দাঁড়িয়ে মূর্তিমান জম বিপিন। এতক্ষণে সে একটা হাতিয়ার তুলে নিয়েছে হাতে। অনেকক্ষণ সে মুখে বলেছে হাত চলেনি, কিন্তু এইবার বঁটিটা হাতে এসেছে। যেমন চওড়া তেমন লম্বা বঁটির ফলা, পূর্ণিমার চাঁদের মতো চকচক করে সব সময়। মাছের গা থেকে যখন রক্ত পড়ে, রাক্ষসে বঁটিটা যেন গলা পর্যন্ত আঁশ মিটিয়ে খায় সেই তাজা আঁশটে রক্তধারা। কিন্তু এখন আর মাছ নয়, একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছে কাটা পড়ার জন্য। মেরো না আমায়, আমায় ক্ষমা করে দাও, আমায় মেরো না, আমি মাসির বাড়ি চলে যাব, আমি আর আসবো না। আরে এই কি সর্বনাশ! ওই দেখো, বউটাকে যে মেরে ফেললো। এইরকম কয়েকটা অসহায় কথা বলা ছাড়া প্রতিবেশী বা মারামারি করতে থাকা আঙুরের দুই সোহাগী অক্ষয় আর গদাধর আর কিছুই করতে পারল না। চিরকালের নরবরে নেতিয়ে পড়ে থাকা বিপিন এখন সাক্ষাৎ জল্লাদ। বিপিন আঁশ বটিটা ধরে একটা কোপ বসিয়ে দিয়েছে বউয়ের কপালে, বসিয়েই যাচ্ছে একের পর এক, মাথায়, মুখে, গলায়, কাঁধে, বুকে, পেটে, কোমরে। চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আঙুর। বিপিন ছাড়ল না, সেও মাটিতে বসল। এবার সে মারছে পায়ের দিকে, রক্তে ভেসে যাচ্ছে মাটির রাস্তা। সবটুকু কাজ শেষ করে অবশেষে নিঃশ্বাস নিচ্ছে বিপিন। এবার বটিটা তার হাতে ভারী লাগছে। আঙুর তখনও মরেনি, তবে এবার মরে যাবে দেখে বোঝা যায়। বিপিন একটু ঠান্ডা হয়েছে দেখে, ধর ওকে, ধর, ও কি মানুষ? কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে। মেরে ফেললো বউটাকে। এ কি মানুষ না সাক্ষাৎ শয়তান! বউটাকে মেরে ফেললো গো। কি সাংঘাতিক মানুষ! এইসব বলা বলি করতে করতে ছুটে আসছে লোকগুলো। তড়াক করে উঠে বসল বিপিন। বটিটা এবার ছুঁড়ে দিল সেই লোকগুলোর দিকে। ওরে বাবা, এই যে ছুঁড়ে মারছে! সরে যাও, সরে যাও বলে পিছন হাঁটলো কয়েকজন, কিন্তু বাকিরা তাকে ছাড়বে না। ছুটে আসছে সবাই। পালিয়ে যেতে দেওয়া যাবে না, এমন লোককে সবার ভয়। বিপিন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, তার ভয় নেই। কিন্তু একটা দেবর্ষী মেয়ে মানুষকে মেরে সে মোটেই ফাঁসিতে চড়তে চায় না। পালিয়ে যাবে, পালিয়ে তাকে যেতেই হবে। পাড়ার লোকের আর কাজ কি? তারাও ভুলভাল সময়ে এসে লোক দেখানো শোক দেখায়। বিপিন সেই সুযোগ দেবে না, পালাচ্ছে সে। আর পেছনে ছুটে আসছে মারমুখী প্রতিবেশীর দল। এই যা কাজ হওয়ার আজকেই হতে হবে। খুব খেপে আছে ওই জেলে পাড়ার লোকেরা। হ্যাঁ, একসঙ্গে দুটো মরা, একটু গরম তো হবেই। ঠিক আছে, হাত চালিয়ে কাজ করলে সব ঠিক হয়ে যাবে। কালকের মধ্যেই ফেলে দিতে হবে লাশগুলো। আপনি অত চিন্তা করবেন না, আমায় শুধু 3 কোটি টাকা দেন, আমি একটু গরম হয়ে আসি।
তারপর লাশ দুটোকে কেটে কুটে সাইজ করে রাখবো। আপনি এসে একটু দেখে নিয়ে সেলাই করে দেবেন। এই তো কাজ। হ্যাঁ রে শালা, এই তো কাজ। ডাক্তারি করা তো মুরগির দোকানের মুরগি জবাই করার মতো সহজ কাজ না। যা যা, এখন যা, এই নে পয়সা। আর শুন, আমার জন্য একটা আনবি। বেশি? হ্যাঁ, আর ঝালমুড়ি আনবি। বলবি বেশি করে টক আর লঙ্কা দিতে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দুটো কাঁচা লঙ্কা চেয়ে আনবো। হ্যাঁ, এখন তবে যাই। হ্যাঁ, বিদেয় হ। শুক্লাল শীষ দিতে দিতে চলে গেল। ডাক্তার পল্টু সর্দার মর্গের ডাক্তার। সে শহরে একটা সরকারি হাসপাতালে কাজ করা শুরু করেছিল, কিন্তু সেখানে একটা ফালতু ঝামেলা এমন হলো, একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে তার মা মারা গেল এই ডাক্তারেরই গাফিলতিতে। কর্তৃপক্ষ তাই তাকে শাস্তি দেওয়ার জন্য হাসপাতালের জেনারেল ওয়ার্ড থেকে সোজা পাঠিয়ে দিয়েছে এই রেল হাসপাতালের মর্গের কাজে। পল্টু যথেষ্ট ওস্তাদ, ভালো পাকা সার্জারির হাত তার, কিন্তু কপাল দোষে জ্যান্ত মানুষের ওপর ছুরি কাঁচি না চালাতে পেরে মরা মানুষকে কেটে ছিঁড়ে চলতে হচ্ছে তাকে। তাই মেজাজটা সব সময় খিঁচড়ে থাকে। অবশেষে এই সময় চামড়হাটি গ্রামের রেল স্টেশন আর তার পাশের আরও ছোট রেলের হাসপাতালের মর্গ। এখানে কাজের চাপ তেমন নেই, তবে এরই মধ্যে কখনো কখনো বেশ রসালো রকমের জিনিস এসে পড়ে ডাক্তারের হাতে। গরিব গ্রাম, স্বামীর হাতে মার খেয়ে অথবা শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে ঝুলে মরে কচি কচি বউগুলো। থানা পুলিশ হয় বলে তাদের দেহ আসে কাটা পুকুরে। তখন পল্টু ডাক্তার তার জীবনের অভিশাপটা একটু বাজাতে বসে, আর তাকে সঙ্গ দেয় শুক্লাল ডোম। ডোমের বউটা বাঁচা, তার ওপর সে এখন আধ বুড়ি। তাই টাটকা মরা এলে দুজন মিলে বেশ যত্ন করে শরীরটাকে পরীক্ষা নিরীক্ষা করে। সবশেষে সবাই যা ভাবে সেই মতো একটা রিপোর্ট তৈরি করে জায়গা মতো পাঠিয়ে দেয় পল্টু সর্দার। এখন যেমন এসেছে একটা কাজ, তবে এবারে আর কাজের বাইরে কিছু করার উপায় নেই। এমনভাবে কুপিয়েছে যে সবকটা চামড়া যদি টেনে টেনে সেলাই করা হয় তবেই হয়তো একটা আকৃতিতে আসে, নয়তো ফাটা কোলবালিশের মতো হয়ে আছে শরীরটা। আর ব্যাটা ছেলের যে দেহটা এসেছে সেটা তো সোজাসুজি দু টুকরো। স্টেশনটা ছোট হলে কি হবে, এক্সপ্রেস পাস করে এখান দিয়ে, না হলে প্রাণে মরতো না, হয়তো হাত পা কাটা যেত শুধু। কিন্তু যাকে পল্টু ডাক্তার এবার একটু নিজের ঘরে গেল, ঘুমিয়ে নেওয়া যাক খানিকক্ষণ। শুক্লাল আসতে অনেক দেরি করবে, তারপর বোতল নিয়ে বসবে, তারপর লাশ দুটোয় হাত দেবে, আর তারও অনেক পর পল্টু ডাক্তারকে এসে বলবে, ডাক্তার বাবু চলেন চলেন, আমি সব কেটে কুটে খোলতাই করে রেখেছি, আপনি একটু গিয়ে দেখে নেবেন, চলেন। ততক্ষণে ডাক্তারেরও বোতল ফুরিয়ে আসবে। কাটাছেঁড়া লাশগুলো দেখতে যেতে এখন বাকি আছে। রাত হয়েছে অনেক, চারপাশে অনেকগুলো মেয়ে যেন একসঙ্গে কানাকানি করছে। মর্গের ঘরে একটা ইঁদুর আছে, কড়া ওষুধের গন্ধ আর পচা মরার গন্ধ মিলে সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তৈরি হয়েছে এই ঘরটা। শুক্লাল আর পল্টু ডাক্তার এখানে থেকে থেকে এখানকার মতোই হয়ে গেছে, তবু আজ যেন শুক্লালের বাঁ চোখটা বড্ড কাঁপছে। আরে দূর শালা, এইসব আবার কি নকশাবাজি? এমন একটা মশা তার উরুর ওপর কামড়ালো যে বাঁ হাতে চাপড় মারতে গিয়ে সামনে বসানো ছিপি খোলা বোতলটাকে সে মেরে বসল। পড়ে গেল সব তরল, মেজাজ খিঁচকে গেল ডোমে। আর বোতল নেই, এখন কিনতেও যাওয়া যাবে না, দুটো লাশ পড়ে আছে। দূর, ফালতু মাজাকে যত, মশার বাচ্চাগুলোকে না মেরে ধুনে দিতে হবে। মশাদের খিস্তি দিতে দিতে শুক্লাল পা ঘষে ঘষে লাশ কাটা ঘরের দিকে এগোচ্ছে। ওই দিকে আরেকজন পিছুচ্ছে একটু একটু করে। না না,
আমি বারণ করেছি তোকে, গত রাখাকে মেয়ে মানুষ, মরেও ছাড়বি না। সর সর এখান থেকে। ছাড়ো বললে কি আর ছাড়া যায়? হ্যাঁ, ছেড়ে দেওয়া যায়। তুমি আমায় ছেড়েছিলে? এই বটিটার খুব তেষ্টা পেয়েছে গো। একা আমার রক্ত খেয়ে ওর পেট ভরেনি, তাই বায়না করছে এবার। শোনো 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 মন দিয়ে। বলছি না, সর সর বলছি। খবরদার, তুই আমার কাছে আসবি না। সরে যা, সর বলছি, নয়তো। এবার বিপিনের দেওয়ালে পিঠ ঠেকেছে। বিপিনেরও আর পালাবার জো নেই। আঙুর এগিয়ে আসছে সেই মস্ত বটিটা ধরে। দরজাটা ঠেলে খুলল সে। ভিতরে ঢুকে কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? ডাক্তার বাবু, আমায় বাঁচাও। পল্টু ডাক্তার বিলিতি নিয়ে বসেছিল, কিন্তু হঠাৎ শুক্লালের গলা পেয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল সে। আজকাল আর তেমন নেশা হয় না। গটগট করে সে এসে ঢুকলো মর্গের ভেতর। আওয়াজটা এই দিক থেকেই গেছে, কিন্তু এই দিক ওদিক তাকানোর আগেই তার ঘাড়ের কাছে এসে পড়ল একটা সাংঘাতিক মরণ কোপ। দম কাতরাচ্ছে তখনও। এবার তার পাশে শুলো পল্টু ডাক্তার। বিপিন দেওয়ালে পিঠ ঠেসে দাঁড়িয়ে দেখছে সব, কিন্তু এসব কি হলো? আঙুর তেড়ে আসছিল তাকে মারবে বলে, তবে এই লোকগুলো কারা? এরা কোত্থেকে এলো? এদের তো বিপিন চেনে না, আর আঙুর এদের মারলো কেন? বিপিন এইসব ভাবছে। ঠিক এই সময় আঙুর বটিটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল ঘরটার বাইরে। বটিটা যেন এখনো রক্ত খেতে চায়, তাকেই খাওয়াতে নিয়ে গেল আঙুর। ঠিক সেই সময় বিপিন মাটির দিকে তাকালো। তার জ্বালানো বিড়িটা পুড়ে ছাই হয়ে নিভে গেছে অনেকক্ষণ আগে। আঙুর ঘরের বাইরে যেতেই ঘরের বিজলি বাতি জ্বলে উঠল, আর সেই আলোয় বিপিন দেখল, আরে কি, পাশাপাশি শুয়ে আছে দুটো মরা। একটা সে চেনে, আঙুর। কিন্তু আঙুর যে বাইরে চলে গেল, মাথা থেকে পা অব্দি ফালা ফালা হয়ে গেছে বটির কোপ লেগে, আর তার পাশেই দুটুকরো হয়ে যে পড়ে আছে তাকে বিপিন খুব ভালো করে চেনে। হায়জা, আরে লোকটা তো ভেগে গেল। ওই দেখো, ট্রেন আসছে। দাঁড়াও দাঁড়াও বিপিন, তুমি দেখতে পাচ্ছ না? ট্রেন আসছে, ট্রেন। ধরা দেবে না বিপিন, হাসি কাটে চড়বে না সে। যেও না, ওই আবাদিটাকে খুন করে সে ভালো কাজ করেছে। ওই রকম মেয়ে মানুষের মরাই উচিত। পালিয়ে যাবে বিপিন অনেক অনেক দূরে। বিপিনের আর্তনাদ, ট্রেনের হুইসেল। এ কি ফালতু হুজ্জুতি বলুন তো? মানুষ মরতে চায়, গায়ে আগুন দিয়ে মরুক তা নয়, রেল লাইনে কাটা পড়ে যেন ঢং দেখাচ্ছে। আরে লাশ না সরানো অবধি কোনো ট্রেন যেতে পারবে না। ওদিকে গ্রামবাসীরা থানা পুলিশের নামে গালাগালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। আরে দারোগা বাবু, অত রাগ করবেন না। লাশ দুটো মর্গে পাঠিয়ে দিন। মরা দুটো সরে গেলেই সব ঠান্ডা হয়ে যাবে। ওদের তো কোনো কাজ নেই। একটা চটকদার খবর পেয়েছে এখন, সেটা নিয়ে বাজার গরম করছে। এইভাবে ট্রেন চললে মানুষ আর বাঁচবে না। রেল বাবুদের নিয়ম কড়াকড়ি করা দরকার। হায় হায়, বিপিন জেলে কত ভালো মানুষ ছিল সে, বেঘরে রেলে কাটা পড়লো। অক্ষয় আর গদাধর পিঠটান দিয়েছে অনেক আগেই। আঙুরের মরা দেহ আগের জায়গায় পড়ে, যেখানে বিপিন তাকে রেখেছে। এখন বিপিন দুয়াতখানা হয়ে রেল লাইনের দুপাশে পড়ে আছে। আর সে কত ভালো মানুষ ছিল, এই ব্যাপারে কত কথা করছে গ্রামটা। রেল পুলিশ তাড়াতাড়ি দেহটা সরানোর কাজে হাত দিল। পরের ট্রেন আসতে পারছে না সিগন্যাল না পাঠালে। এত কথা বিপিন জেলে জানতেও পারেনি। সত্যি তার কিছুই মনে ছিল না।
আর সেই জন্যই তো হলদে আলো জ্বলতে থাকা ঘরে দাঁড়িয়ে হঠাৎ ঘনিয়ে আসা অন্ধকারে সে অভ্যেস বসে বিড়িটা ধরিয়েছিল। কিন্তু আদেও বিড়িটা ধরেছিল কি? প্রেতাত্মা কি আগুন জ্বালাতে পারে? এইসব প্রশ্নের উত্তর নেই। আঙুরকে মেরেছে এই কথা বিপিন জানত, তাই ভয় পাচ্ছিল তাকে সামনে এগিয়ে আসতে দেখে। কিন্তু সে যে নিজে মরেছে তা তার জানা ছিল না। হয়তো আঙুরেরও নেই, সেই জন্যই তো সে তেড়ে আসছিল বিপিনকে কোপাবে বলে। কিন্তু কোপটা বসাবে কোথায়? বিপিনের কি আর শরীর আছে? মরার পর বিপিন ছায়া হয়ে গেছে। আঙুরের বটি ছায়া কাটতে পারবে না, কিন্তু তার তো রক্ত চাই। ঠিক সময় শুক্লাল ডোম এসে রক্ত খাওয়ালো বটিটাকে। খাওয়া শেষ হতে না হতেই এলো পল্টু ডাক্তার। আঙুর না জানুক, বটিটা তো জানে কে মরা আর কে জ্যান্ত। তাই সে ছায়া ছেড়ে ঠিক ঘুরে গেছে কায়ার দিকে। এতক্ষণে এইসব বুঝতে পেরে থম মেরে গেল বিপিন। কিন্তু সে তো আর থমকে নেই। এত তালগোলের মধ্যে কেউ লক্ষ্য করেনি পথে ছুঁড়ে ফেলে দেওয়া বিপিন জেলের মাছ কাটার বটিটা অদৃশ্য হয়েছে কখন। আঙুরের দেহ মর্গে আনতে আনতে সন্ধে হয়ে গিয়েছিল, তা সবাই জানে। কিন্তু বটিটা যে কিভাবে আঙুরের হাতে এসে পৌঁছলো তা আমরা জানি না। আর আজকে রাতে পল্টু ডাক্তার শুক্লাল ডোম কার হাতে কাটা পড়ল তাও জানবে না কেউ কোনোদিন। শুধু এই রক্তখাগি বটিটা আর কোন নতুন পুরুষ মানুষের রক্ত খেতে গেল সেটাই এখন জানার কথা। উফ, ফালতু ফালতু ঝম্প হয়ে গেল। যা হলো, লোকের কাছে মুখ দেখানোর রাস্তা থাকলো না। শালা হারামজাদি পুরো শেষ করে দিল। ঠিক হয়েছে, যেমন একুলো রাখবে অমনও রাখবে। শালা দু নৌকায় পা দিয়ে চলা নষ্ট মেয়ে কোথাকার। আগেই বোঝা উচিত ছিল। ঘরের বউ হয়ে যে মেয়ে মানুষ বাইরে পরপুরুষের সঙ্গে নিজে থেকে ঢলাঢলি করতে আসে তার চরিত্র আর কত ভালো হবে। ভিখারি তো কিছু নেই, মুখে মাখার রং নেই, গায়ে মাখার গন্ধ পেয়েছে। যেই অমনি পেয়েছে আমার সাথে শুতে চলে এলো। আর এখন একটু পুরনো হতেই আমাকে পাল্টে নতুন নাগর ধরেছে। মাগি কোথাকার। শ্যাকরাটা কি ওকে হিরে বসানো নাক ছবি দিতে, নাকি কোমর বিছে দিত? বাবা কিছুই দিত না, শুধু রস নিংড়ে নিত। মাথা মোটা মেয়ে ছেলে, যেই দেখেছে শ্যাকরা ভেবেছে সোনা দানা পেয়ে একেবারে রানী হয়ে যাবে। সেই লোভেই ছুকছুক করে পিঁপড়ের মতো গিয়ে পড়েছে ওই শ্যাকরার খপ্পরে। আমি জানি শ্যাকরা না এলে ও আর কারোর কাছে গিয়ে নিজে থেকেই আঁচল পেতে শুয়ে পড়ত। কুলোটা তো পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি না করতে পারলেও শরীরে রস জমে কষ্ট হয়। শালা, আমি যদি আগে বুঝতাম তাহলে মেয়ে পাড়ায় গিয়ে পড়ে থাকতাম, টাকা ওড়াতাম, কিন্তু তবু ওই গতর খাগি মেয়ে ছেলেটার সাথে যেতাম না। ছি ছি, এত লোভ আগেই বোঝা উচিত ছিল। যে মেয়ে স্বামীকে লুকিয়ে দোকানদারের সাথে নষ্টামি করতো, সারা পৃথিবীকে সেই মেয়ে ঠকাতে পারে। রেগে বোম হয়ে অক্ষয় আঙুরের ইহলোক পরলোক উদ্ধার করে দিচ্ছে গালাগালির চোটে। এমন সময় দরজায় হঠাৎ ঘা পড়ায় অক্ষয়কে থামতে হয়। মনের সুখে সে নিজের হাতে মুখে পায়ে কেটে কুটে যাওয়া জায়গাগুলোয় ওষুধ লাগাচ্ছিল আর পিণ্ডি চটকাচ্ছিল আঙুরের নামে। কিন্তু এখন উঠে দরজা খুলতে হবে। কে জানে আবার কে এসেছে জ্বালাতে। রসের খদ্দেরের তো অভাব নেই, কেউ এসেছে নিশ্চয়ই গায়ে পড়ে ঢং করতে। দরজা খোলার আগেই অক্ষয় যেন দেখতে পেল ওই জেলে পাড়ার একজন প্রতিবেশী এসেছে তার ঘর পেয়ে। দরজা খুলে দিতেই সে হেসে বলল, এ বাবা, কিভাবে মেরেছে গো! তা বড্ড লেগেছে নাকি? কিভাবে কেটে গিয়েছে দেখো তো, ঠোঁটটা এইভাবে কেটে গেল। আহা, শ্যাকরাটা বড় চ্যাংড়া। আসলে ওর ভাগে কম পড়েছিল তো, সেই জন্যই এত রাগ। তা ভাই, মেয়েটা তো দেখতে শুনতে বেশ টইটুম্বুরি। ডাগর মেয়েটা কিরকম কি নিত, টাকা করি, বেশ মজা টজা হতো তো।
না রে কুত্তা, টাকা দিত না, টানছত্র খুলেছিল। বেরো এখান থেকে, শুয়ার শালা। বলে অক্ষয় কেটে ছুঁড়ে যাওয়া একটা পা তুলে লাথি দেখিয়ে লোকটাকে তাড়িয়ে দেয়। আবারও দরজায় ঘা পড়ে, আর দরজাটা খুলতেই এ কি, এত আলো সব নিভে গেল কেন? চারিদিকে এত অন্ধকার। বাবারে বাবা, এমন আবার ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ, দরজায় কে? যেন মনে হচ্ছে কেউ একটা আছে। হ্যাঁ ঠিক তো, কে 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 ওখানে? কেটে কেটে জানতে চাইল অক্ষয়। তার গলাটা যেন খুব কাঁপছে। মনে পড়ছে আঙুরের বিছানায় প্রথম প্রথম ওর তলায় যে সর্বনাশী বেবর্ষী মেয়েটা এইভাবেই কাঁপত। আঙুরের গায়ের গন্ধটা যেন তার নাকে এসে ঠেকেছে। না, ক্রমশই বাড়ছে গন্ধটা, কেমন একটা নষ্ট নষ্ট মিষ্টি মিষ্টি গন্ধ। কে কে? হ্যাঁ, কে বাইরে? এক হাত বাড়িয়ে সামনের অন্ধকারটা ছোঁয়ে অক্ষয়, এ কি, এ তো অন্ধকার নয়, একটা শরীর সম্পূর্ণ আঢাকা, একটা আলগা শরীর। কোনো মেয়ের গলার নিচের বুকের মাঝামাঝি জায়গায় হাত পড়ে গেছে অক্ষয়ের। জায়গাটা খুব নরম, কিন্তু সমান নয়, বড্ড ক্ষত বিক্ষত সেখানকার মাংস, কেমন কেমন যেন ভেজা ভেজা। ছাড়ো 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 আমাকে, ছাড়ো ছাড়ো। কে কে কে? সে কি গো, এত তাড়াতাড়ি আমার পরশ ভুলে গেলে? আঙুর কথা বলছে, কিন্তু সেই ঢঙি ঢঙি গলার ভাবটা এখন যেন একটা অন্যরকম। সরু বাঁশের বাঁশির ভিতর একটা আঙুল চেপে রাখলে যেমন খুব কষ্টে হাওয়া বের হবে, যেমন শব্দ হবে, ঠিক সেভাবেই চাঁচা গলায় কথা বলছে আঙুর। এক হাতে অক্ষয়কে টেনে নিচ্ছে তার কাছে, খুব কাছে, ঠিক যেভাবে অক্ষয় গা জোয়ারি করত, ঠিক সেইভাবে। না না না, আমায় আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমাকে তো কেউ ছাড়েনি, তুমিও না, না ওই শ্যাকরাটা, না আমার সেই নিমুরুদের স্বামীটাও নয়। আমি কি করে ছাড়ি বলো? অক্ষয়ের আর্তনাদ, আঙুরের হাসি, একের পর এক ঘা পড়ছে অক্ষয়ের গায়ে, ঠিক একরকম ঘা, এলো পাথারি। কয়েক ঘন্টা আগে ভর দুপুরে রাস্তার মাঝখানে যেভাবে বটির ঘা এসে পড়েছিল আঙুরের ওপর, ঠিক সেই রকম ঘা পড়ছে। এইটাও কি তবে কোনো বটি? অক্ষয়ের জোয়ান শরীরের সমস্ত রক্ত না শুষে খাওয়া পর্যন্ত বটি রাক্ষসীর নোলা কমবে না। মাথায়, বুকে, পেটে, কোমরে, পায়ে মরণ কোপ বসছে মণিহারি দোকানের শৌখিন দোকানদার অক্ষয়ের ওপর। বটি ধরা হাতটার যেন কোনো ক্লান্তি নেই। পাকা কসাইয়ের মতো সে কোঁচাতে এসেছে তার পুরনো আলাপির সাধের শরীরটাকে। মরে যেতে যেতে অক্ষয় দেখল তার সামনে আঙুরবালা দাঁড়িয়ে, ঠিক তেমন যেমন তাকে শেষ দেখে এসেছে সে। সারা শরীরে কোপ নিয়ে আঙুর কোপাতে এসেছে তাকে। হাতে বিপিন জেলের রাক্ষসে সেই আঁশ বটিটা। মরার আগে শেষ ছটকানিতে ছটকাচ্ছে অক্ষয়। তার খেলা শেষ করে আঙুর এবার অন্যদিকে চলল। গদাধর স্বর্ণকার আজ এবেলা দোকানে যায়নি। কাল ভোরেই এখান থেকে অন্য কোথাও চলে যাবে। কটা দিন বাইরে থাকাই ভালো। কারো তো আর জানতে কিছু বাকি নেই, ঘরে বউ ছেলে মেয়ে আছে। সবার কানে কথাটা উঠলে লজ্জার এক শেষ হবে। পরে যা হয় দেখা যাবে, এখন পালিয়ে যাওয়াই ভালো। তাই বউকে বোঁচকা বাঁধতে বলে নিজে হিসেব করতে বসেছে সে। কাশী বৃন্দাবন কোথাও একটা চলে যাবে, কিন্তু খরচ তো কম নয়। হঠাৎ, কি গো, আর কতক্ষণ বসে থাকবো? এইসো, খেয়ে নাও। হ্যাঁ খাই। বলে উঠে দাঁড়াতেই সপাটে বঁটি বসলো তার ডান হাতের কবজির ওপর। কবজিটা ফেটে গেল প্রচন্ড চোটে, কিন্তু খসে পড়ল না। রক্ত পড়ছে হু হু করে। গদাধর প্রাণপণে চেঁচাচ্ছে,
কিন্তু কেউ আসছে না তার চেঁচানো শুনে। এতক্ষণে গদাধর টের পেয়েছে তার ভুল হয়েছে। কই, বউ তো আসেনি ঘরে। আরে বউ আসবে কি করে? সে তো এখন কোলের মেয়েটাকে নিয়ে বিছানায়। মাত্র 2 মাস আগে মেয়ে হয়েছে তার, ওই থেকেই ভুগছে মেয়েটা। বউটা তাকে ছেড়ে কোথাও যেতেই পারে না এক মুহূর্তের জন্য। সেই জন্যই তো গদাধরকে ঘরের আশা ছেড়ে বাইরের নেশায় ছুটতে হয়েছিল। যতই হোক, একটা ভরা বয়সের বেটা ছেলে সে, শরীরে তো একটা জ্বালা আছেই। সন্ধান তাকে করতেই হতো। জেলে পাড়ার মধুর খবর বাতাসে ভেসে এসেছিল গদাধরের কানে। তারপর যা হওয়ার তাই হয়েছে। আজ দুপুরে বায়োস্কোপে যাচ্ছিল ওরা, প্রায়ই যায়। অন্ধকার ঘরে বসে অন্য একরকম বায়োস্কোপ ওরা নিজেরাই তৈরি করে। তবে সেই নাটকে কোনো কথা নেই, শুধুই আছে চাপা হাসি আর শরীরে শিহরণ, বোঝাপড়া। ওরা যেখানে যায় সেখানে আরো অনেকেই ওদের মতো যায়, তাই কেউ আলাদা করে কারোর দিকে চেয়ে সময় নষ্ট করে না। কিন্তু আজ সবটাই নষ্ট হয়ে গেল ওই বেটা দোকানদারটার জন্য। শেখরা দেওয়া একটা বাহারি পাতলা কাপড় পরে আঙুর সবেমাত্র রাস্তায় নামে। ঢোলানির মতো গদাধরের সঙ্গে হাঁটছে। এমন সময় আপদটা এসে পথ আটকে চেল্লামেল্লি শুরু করলো। তারপর হাত ধরে টানাটানি। চল চল শালি, বেহায়া মেয়ে ছেলে কোথাকার, চল। এই ছাড়, ওকে ছেড়ে দে। লড়তে হলে আমার সাথে লড়, দেখবো কেমন ধক আছে। তাই নাকি রে? আয় আয়, তোকে দেখিয়ে দিচ্ছি, আয়। গদাধরের শিকার অন্য কাউকে ভাগ দেবে কেন সে? এই জন্যই মাথাটা গরম হয়ে গেছিল ওর। এই নিয়েই এত কাণ্ড। কিন্তু মাঝখান থেকে যে ব্যাটা মাছওয়ালাটা চলে আসবে তা ওরা ভাবতেও পারেনি। সেটা না হলে ওই অক্ষয়টাকে লাথিয়ে ফেলে দিয়ে আঙুরের সঙ্গে দুপুরটা দিব্যি কাটানো যেত। কিন্তু মজাটা এখন আরো বেশি টের পাচ্ছে গদাধর। না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, বউ আছে। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। তার পাশে গোল গোল হয়ে ঘুরছে পুলিশের লোক যে রক্তাক্ত মরাটা নিয়ে গেছিল, সেই মরাটা। মরে যাওয়া আঙুর, তার হাতে উঁচিয়ে ধরে থাকা মস্ত বটিটা। কিন্তু ওই একবার ডান হাতে কোপ দেওয়া ছাড়া আঙুর এখনো অবধি কিছুই করেনি তাকে। কিছু করছেও না, আবার গদাধরকে ছাড়ছেও না। ওগো ওগো রেবা, রেবা, শৈল, শৈল, কোথায় গেলি রেবা? শুনছো, আমায় মেরে ফেলছে। তোমরা ছুটে এসো, দেখো দেখো, একটা পেতনি এসেছে। হ্যাঁ, পেতনি তো। আঙুর তো মরে গেছে, তাকে লাশ কাটা ঘরে নিয়ে গেছে। আর অথচ সেই আঙুর তার ঘরে কি করে এলো? সদর দরজা তো বন্ধ। তবে কি খিড়কি দরজা দিয়ে এসেছে, নাকি নাকি পাঁচিল ডিঙিয়ে, নাকি? আর ভাবতে পারছে না গদাধর। যেখান থেকেই আসি না কেন, তোমার কাছেই তো এসেছি। দেখো না, এত করে ডাকছো তবুও তোমার বউ এলো না, মেয়েও এলো না। কিন্তু আমি এসেছি। দেখো না, তোমার দেওয়া কাপড়টাই তো পরে আছি। আমি কি তোমায় ছেড়ে থাকতে পারি? হাতে খুব লাগছে না? ওই হাতে কত ব্যথা দিয়েছো আমায়। আর আজ আমায় যখন মারছিল তখন তো একবারও বাধা দিতে এলে না কেন গো? কত আনন্দ হয়েছে বলো তো একদিন, কত আনন্দ হয়েছে। আর আজ শুধু আমার একার কষ্ট হবে? তাও কি হয় নাকি? তুমিও বুঝো কোপ পেলে কেমন ব্যথা করে। কি গো, ভালো লাগছে না? বুঝতে পারছো না? না আচ্ছা, এই নাও, বোঝো।
এবার বটির কোপ বসেছে গদাধরের বুকে। ওই জায়গাটাতে আঙুরকে জাপটে ধরে রাখতো গদাধর। কিছুতেই ছাড়াতে পারতো না আঙুর। গদাধরের সেই পেটাই চৌকস বুকের মাঝখানটায় আড়াআড়ি করে দিয়েছে সে। নরক থেকে খিদে নিয়ে আসা লোভী বটিটা গলা ফেটে আসছে গদাধরের। সে আর ছুটতে পারছে না। তার ঘর খুব বড় নয়, তবু মনে হচ্ছে সে যেন একটা মাঠে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে গোল হয়ে ঘুরছে রক্তমাখা বটি হাতে নষ্টা রূপসী আঙুর। এবার কোপ বসানো গদাধরের উপর। সারা শরীরে বটির কোপ বসেছে, শুধু গলায় এখনো বটি ঠেকায়নি ওই হাতটা। ওই হাতটা কি তবে গদাধরকে নিয়ে ছিনিমিনি খেলছে? আর বেরো না, আমি আর পারছি না। মরতে মরতে শেষ কথা বলে গদাধর, কিন্তু আঙুর সে কথা রাখে না। আবার মানে আরেকবার, এই শেষবার গদাধরের গলায়। একেও আজ রেহাত করল না আঙুরের জিঘাংসা। ঘরে না পেয়ে বাইরে গিয়ে মজা লুটছে মানুষটা। ঝুটো গয়নাগাটি দিয়ে ঝুটো সোহাগ করছে কত। আঙুর তো তখন কিছু বলেনি। হ্যাঁ, মাঝে মাঝে একটু আধটু বায়না করেছে, কিন্তু সে আর কে না করে। তার বদলে সবকিছু সে দিয়েছে, সেটা বুঝি কিছু নয়। হ্যাঁ, আঙুরেরও খিদে ছিল। সেও তো ঘরে তেমন কিছু পেত না, যেমন পেতে চাইতো তার যৌবন। তাই এদিক ওদিক ঝুঁকেছে সে। সবাই ঝোঁকে আড়ালে আবডালে, যে যার হিসেব ঠিক বুঝে নিয়েছে। অথচ সাতপাড়ার লোক শুধু জানলো তার কথাই। কেন, তার হয়ে বলার কেউ নেই? সে কিছু করতে পারে না বলে শুকিয়ে যাওয়া মজা নর্দমার মতো জেলেটা পর্যন্ত কত পৌরুষ দেখালো। সে নেহাত অন্যভাবে সরে গেছে তাই, না তো আঙুর তার সোজা হয়ে ওঠার স্বাদ ঘুচিয়ে দিত এদের মতনই। বউ ছেলে মেয়ে আছে ঘরে, তবুও সে গিয়েছিল একটা পরের বউয়ের কাছে। আর সেই বউটা যখন তার বরের কাছে মার খাচ্ছে, তখন এরা নিজেকে বাঁচাতে ব্যস্ত। পুরুষ মানুষ জাতটাই এমন বেঈমান। সুযোগ পেলে আগাগোড়া সব রকম ফল গুছিয়ে নেবে, কিন্তু দায় নেবার সময় এলেই খরগোশের মতো পালাবে। মরে যেতে যেতে আঙুর সিদ্ধান্ত নিয়েছিল পুরুষ মানুষের পাপের শাস্তি দেবে সে। লোভী সে সবাই জানে, কিন্তু এ ধরনের অক্ষয় গদাধরের লোভ মেটানোর জন্যই তাদের মতো আঙুরদের লোভী হতে হয়। তাই গোড়া থেকে পাপ ক্ষয় করবে এবার আঙুর। এখন এক কোপে শ্যাকরাকে উড়িয়ে দিয়ে বঁটি হাতে দাঁড়িয়ে সে। বঁটিটা আর ধরার জায়গা নেই, রক্ত গড়িয়ে পড়ছে সারা গা থেকে। পরপর 5টা মানুষের রক্ত খেয়ে সে এখন রাঙা, কিন্তু এখনো তার খিদে মেটেনি। আঙুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এবার কার রক্ত খাওয়াবে সে তার সাধের বঁটিটাকে। না, খুঁজলে এমন বেঈমান পুরুষ মানুষের কোনো অভাব নেই, পাওয়া যাবে ঠিকই। কিন্তু এইবার কার পালা, সেটাই ভাবছে আঙুর। আজকের গল্প কেমন লাগলো তোমাদের তা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ভালো লাগলে জানিও, খারাপ লাগলে জানিও, এবং কি ধরনের গল্প তোমরা শুনতে চাইছো তাও জানিও। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই বাই। গল্পে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।